আপনার কাছে যে বশ্যতা স্বীকার করে মাথা নত করছে, বিক্রি করছে, তাকে আপনি ধোয়া তুলসী কথা বানিয়ে দিচ্ছেন। আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ইডি সিবিআই দেখিয়ে দিচ্ছে। এখনো বিচার ব্যবস্থা রয়েছে বলে আমি বললাম না, দেশটা বেঁচে রয়েছে। আমি আশাবাদী যে মানুষ কখনো এই ধরনের লোকেদের পছন্দ করে, এই ধরনের পরিবেশ পরিস্থিতি, এই ধরনের রাজনীতিকে সমর্থন করে। আর আপনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়বেন, এটা বিশ্বাসযোগ্য হতে পারে? এটা কোনোদিন বিশ্বাসযোগ্য হতে পারে না। আপনি লড়ুন না, আপনি পিক অ্যান্ড চুজ করছেন। আপনার কাছে যে বশ্যতা স্বীকার করে মাথা নত করছে, বিক্রি করছে, তাকে আপনি ধোয়া তুলসী কথা বানিয়ে দিচ্ছেন। আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ইডি সিবিআই দেখিয়ে দিচ্ছে। এখনো বিচার ব্যবস্থা রয়েছে বলে আমি বললাম না, দেশটা বেঁচে রয়েছে। আমি আশাবাদী যে মানুষ কখনো এই ধরনের লোকেদের পছন্দ করে, এই ধরনের পরিবেশ পরিস্থিতি, এই ধরনের রাজনীতিকে সমর্থন করে। এবং এর বারে বারে প্রতিফলন আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি। যারা ভেবেছিল, সিপিএম এর আপনি যদি উদাহরণ নেন, সিপিএম ভেবেছিল যে আমরা ক্ষমতাচ্যুত হবো বাংলা থেকে, আজকে সিপিএম এর আসন সংখ্যা বাংলায় শূন্য, লোকসভায় বিজেপি সিপিএম এর আসন সংখ্যা শূন্য। আপনি দেখবেন এই বিজেপির কি পরিণতি হবে। বিজেপির থাকবেন বিজেপির ছোট বড় মাঝারি সব নেতারাই বাংলায় ৩৫টা আসন ঠিক করছে। কিসের ভিত্তিতে তারাই বলতে পারবে। আপনি আমাকে প্রশ্ন করছেন কিসের ভিত্তিতে বিজেপি ঠিক করছে? বিজেপি বলছে বিজেপি দাবি করছে সব জায়গায়, দাবি করতেই দাবি 35-42 করুক, 50 করুক। তারা দাবি করেছিল 200 আসন পাবো 2021। আপনি পাল্টা জিজ্ঞেস করেছেন তাদেরকে যে আপনি দাবি করেছিলেন 200 আর পেয়েছেন 70, কিসের ভিত্তিতে দাবি করেছিলেন বলুন? আমি তো আপনার সঙ্গে দাঁড়িয়ে উত্তর দিচ্ছি। বিজেপির অমিত শাহ আপনি জিজ্ঞেস করুন যে আপনি দাবি করেছিলেন 200 আর পেয়েছেন 70, কি হলো, কিসের ভিত্তিতে আপনি দাবি করেছিলেন? আপনার প্রশ্নের উত্তর আবার আমি দেবো, আপনি অমিত শাহকে প্রশ্ন তো করুন। কয়েকটা জায়গায় আমাদের যেখানে সাংগঠনিক ভাবে সমস্যা ছিল, আমি বিস্তারিত সংবাদ মাধ্যমের সামনে ইন্টারনাল পার্টি মিটিং এ কি আলোচনা হয়েছে এটা বলতে পারি না। তবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ এবং আমরা সর্বোচ্চ ব্যবধান এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন, যিনি লোকসভা ভোটে 2019 সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আজকের দিনে স্বপ্ন দেখিয়েছিলেন, আমি নাম করব না, আমি তাকে খালি বলবো যে আপনার লোক দেখানি তার বিরুদ্ধে একটা সুপার জারি করবো বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো। ওয়েস্ট বেঙ্গল ডিজি যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা এসপিকে চেঞ্জ করে বসে যান। আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন, তাও 48 ঘন্টায় দুবার। তাহলে এখানে এনআইএ ডিরেক্টর কেন চেঞ্জ হবে? এনআইএ ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয়, স্বরাষ্ট্র মন্ত্রক এখন নির্বাচন কমিশনের অধীনে। তো দায়িত্ব নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের দায়ী দিয়ে দিতে পারেন, এটাই আমরা বলেছি। সুতরাং আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং যেভাবে বিরোধী দলের কর্মীদের, আজকেও দেখবেন আমাদের হাইকোর্টে আমরা গেছিলাম, সেখানে নো কোয়ারশিপ দেওয়া হয়েছে যে নির্বাচন পর্যন্ত কোন রকম কোনো কড়া ব্যবস্থা এদের বিরুদ্ধে দেওয়া যাবে না। আমরা ধন্যবাদ জানাই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের এখনো অনেক বিচারপতি রয়েছেন যারা সংবিধানটাকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য জীবন প্রাণ দাঁড়িয়ে কাজ করছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা যদি আজকে না থাকতো, দেশের সংবিধান বা গণতন্ত্র কিছুই থাকতো না। গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেখানে আপনি যারা ভোট দিতে যাবে বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে, ভোটের সভাপতি, তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে জেরা করা, তাদেরকে অ্যারেস্ট করা, বাড়িতে গিয়ে মহিলাদের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেওয়া, এমনকি দিল্লির বুকে নির্বাচন কমিশনের অফিস থেকে মহিলা সাংসদদের টেনে হিচড়ে তুলে পুলিশ ভ্যানে তোলা। আমি মনে করি এটা ভারতবর্ষের বুকে মানে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে। এটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে আগামী দিন থাকবে। এবং আমরা গতকাল যখন এই অভিযোগগুলো করেছি বা আমাদের বক্তব্য রেখেছি, রাজ্যপালও একমত হয়েছে যে তোমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সম্মত, এবং যতদিন না এই দাবির বিরুদ্ধে, দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে, নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সমর্থক ভূমিকা নির্বাচন কমিশন পালন করবে এবং কোনো কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে, আমাদের এই লড়াই চলবে। আমরা পরবর্তীকালে আগামী কাল বা আজ যখনই আমাদের রাজ্যপাল সময় দেবে বা রাজভবনের তরফ থেকে আমরা সময় পাবো,
তারপর আমরা দেখা করে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করি। जाएंगे और भैया सुन लो, जो एनआईए के हित में बोल रहे हैं ना कि कोई मीटिंग नहीं हुआ था, उनको बस इतना कहना चाहता हूँ कि मीटिंग का आप छोड़ दो। आपके हाथ में पैकेज था, बीजेपी का जो आदमी गया है का ऑफिसर के घर में, वो सफेद शर्ट पहन के हाथ में पैकेट लेके घुसा है और जब निकला है तो बिना पैकेट के निकला है। इसका हाई क्वालिटी फुटेज भी सुप्रीम कोर्ट में हम लोग देंगे। हिम्मत है जो बोलना है वो कोर्ट में बोल। বেছে বেছে বিরোধী দলের নেতাদেরকে কোথাও মুখ্যমন্ত্রীকে বিজেপি ভীত সন্ত্রস্ত, বিজেপি ভয় পাচ্ছে, বিজেপি মানুষের উপর আস্থা রাখতে পারছে না। বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই এই কাজগুলো করছে। গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা করবেন? নির্বাচন কি গণতন্ত্রের সব থেকে বড় উৎসব? সেই উৎসবে আপনি মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য সব ব্যবস্থা করছেন। আপনি বেছে বেছে রাজনৈতিক প্রতিপক্ষদের চিহ্নিত করে তাদের দলের প্রার্থীদের হেনস্থা করা, তাদের অঞ্চল সভাপতি, এমনকি দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করবেন। আমি আরেকবার আপনাদের বলি যে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের উচিত যে ক্লাসিক এক্সাম্পল হিসেবে দুটো হিমন্তর স্টোরি বা গল্প একবার নিজের চোখে দেখা বা বোঝা। আমি দুটো হিমন্ত বলতে কাকে বোঝাচ্ছি, এক হচ্ছে হেমন্ত সোরেন যিনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, আর আরেকটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা যিনি বর্তমানে আসামের চিফ মিনিস্টার। একটা হিমন্ত বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেছে, সারদায় নাম ছিল, ইডি সিবিআই গ্রেফতার তো দূরের কথা, একদিন ডাকে পর্যন্ত। আরেকটা হিমন্ত সোরেন বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, আর স্বৈরাচারীদের কাছে মাথা নত করেনি। নির্বাচনের 2 মাস আগে ইডি সিবিআই গিয়ে ঘর থেকে তুলে এনে সিটিং মিনিস্টারকে জেলে দিতেছে। দেশের মানুষের বিচার করবে। যারা ভাবে যে গণতন্ত্রে মানুষের অধিকারকে প্রাথমিকতা বা গুরুত্ব না দিয়ে আমরাই সর্বে সর্বা, আমরা যা করবো তাই হবে, করবো আমি, চাইবো যা চাই, জগৎটাকে আমি না চাই, এই যে একনায়কতন্ত্র, স্বৈরাচারিতা মানুষের বিরুদ্ধে জবাব দিয়েছে। এবং 2021-এ বিজেপির যা পরিণতি বাংলায় হয়েছিল এর থেকে খারাপ পরিণতি আগামী 4ই জুন যখন ফল বাক্স খুলবে তখন দেখতে পাবে। Congress is internal matter. How can I say? And I cannot even ask them what to do and what not to do.